নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। ভিডিও শুরুতেই জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। 2026 আপনাদের সবার খুব ভালোভাবে কাটুক, সমস্ত ইচ্ছেগুলো পূরণ হোক আর ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক, ওটাই কামনা করি। 2026-এর শুরুটা আপনারা কেমন করলেন অবশ্যই জানাবেন। আমার তো বেশ ভালোভাবে কেটেছে। যদিও বাড়িতে ছিলাম, তবে বাড়িতে কিন্তু সবাই মিলে ভালোভাবেই আমরা সেলিব্রেশনটা করেছি। আমার এই ভিডিওটা কিন্তু 2025-এর লাস্টের দিকে করা। যেহেতু ছিল তাই ভাবলাম শেয়ার করে দিই একদম আপনাদের সাথে। তো দেখতেই পাচ্ছেন সকালবেলা উঠে আজকের দিনটা একটু হেলদিভাবে স্টার্ট করেছি। ভেলোর যাওয়ার আগে না আমি ডায়েট করেছিলাম, যেটা তো আপনাদের সাথে শেয়ার করেইছি। তো তারপরে এসে সেরকমভাবে ডায়েট মেনটেন করা হচ্ছিল না। খুব বাজে খাবার দাবার খেয়েছি ওখানটায় গিয়ে। বাজে বলতে গেলে মানে টাইমে খাবার দাবার খাইনি বা কখনো হয়তো খেয়েছি, একটু বেশি করে ভাত খেয়ে নিয়েছি। তো সেই সব করতে গিয়ে ওয়েটটা আবার একটুখানি গেইন করে গিয়েছে। তো ভাবছি বছরের শুরুতেই একদম ভালোভাবে ডায়েট করব। তো শেষের দিকে এই কারণে আমি মাঝে মধ্যে যে কোনো একটা আধটা মিল একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করতাম আর কি। এই যে যেরকম সকালবেলাটা একটু ফল দিয়ে শুরু করলাম, দুপুরবেলা নর্মালি ভাত তো খাবোই। তো এখানটায় আমি দুপুরবেলার খাবার দাবারগুলো বানাতে চলে এসেছি। তার আগে না বসে ব্লিঙ্কিট থেকে টুকটাক কয়েকটা জিনিসপত্রের অর্ডার দিয়েছিলাম। আজকে টুকটাক কয়েকটা জিনিস বানাবো, কারণ অনেক দিন ধরে আমার মেয়ে একটা জিনিস খাবে বলে বলছিল। তো ভাবলাম আজকে ওকে ওটা বানিয়ে খাওয়াই আর কি। আর যা ঠান্ডা পড়েছে এখন তো ঠান্ডা জল খাওয়া যায় না বললেই চলে। মানে জল খেতে গেলেও না খুব কষ্ট হয়। তো সেই কারণে আগের দিন না খুঁজে খুঁজে আমি আমার যে স্টোর রুমটা রয়েছে সেখান থেকে থার্মোফ্লাস্কটা বের করেছি। তার মধ্যে জল গরম করে রেখেছি। সেই জল গরমের সাথেই আমরা যখন জল খাই অল্প অল্প করে মিশিয়ে খেয়ে নিই আর কি। আর এই তো দুপুরবেলা রান্নাবান্নাটা সারতে চলে এসেছি এদিকে। আজকে একটু কচুর তরকারি করব। শ্বশুরবাড়ি থেকে যে এসেছিলেন আগের দিন না, কচু দিয়ে গিয়েছিলেন। তো কচুটা আমি বুঝতেই পারিনি, বাড়িতে হওয়া কচু তো মানে কোনো রকম সারটা যায়নি। তো কচুটা এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে, প্রেশার কুকারে একটাও সিটি দিইনি বলতে গেলে চলে। তারপরেও দেখলাম একদম ঘাঁটা ঘাঁটা হয়ে গিয়েছে। তার সাথে একটা ছোট্ট চাল কুমড়ো দিয়েছিল, ওই চাল কুমড়ো দিয়ে মুগের ডাল বানিয়েছি। আর আমার মেয়ে অনেক দিন পরে আজকে আমার কাছে এসে বলছে, মা আমি ছোটোবেলার মতো না একটুখানি রান্নাঘরে তোমার সঙ্গে বসতে চাই, আমাকে একটুখানি নাও না। অনেক করে বলতে আজকে ওকে একটুখানি কোলে নিয়ে রান্নাঘরে আবার ওরকম বসিয়েছি। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো নিশ্চয়ই দেখেছেনই। আমার মেয়ে ছোটোবেলার দিকে না আমি যখনই রান্না করতাম রান্নাঘরের পাশে এরকম করে বসে থাকতো। তো ওকে নিয়ে যেহেতু ছোটোবেলা থেকে সমস্ত কাজকর্মগুলো একা একা করতে হতো, ওর এটা অভ্যেস হয়ে গিয়েছে আর কি। তো এখন বড় হয়ে গিয়েছে, এখন তো ওকে বসাই না, আমার নিজেরও খুব ভয় করে। হাত পা চালাতে থাকে এদিক ওদিক, কোথায় গরমে লেগে যাবে। তো আজকে অনেক করে বলল বলে আমি বললাম ঠিক আছে তাহলে একটুখানি শান্ত হয়ে বসো তুমি। তো এখন তো কথা বলতে শিখেছে, বেশ ভালোভাবে কথা বলে। এত কথা এত প্রশ্ন যে রান্না করতে করতে মাঝে মধ্যে আমি বিরক্ত হয়ে যাচ্ছি যে আমি কি প্রশ্নের উত্তর দেবো আর কিভাবে দেবো আর কি। তো বাচ্চা মানুষ কথা বললে বা প্রশ্ন করলে কিন্তু এটা খুবই ভালো লক্ষণ, মানে ওদের ব্রেনের ডেভেলপমেন্টটা ভালো হয়। তো মাঝে মধ্যে মায়েরাও না এই জিনিসগুলো বুঝেও বুঝতে পারে না আর কি। আর আজকে না আমার শরীরটা খুব খারাপ, দেখতেই পাচ্ছেন এখানটা ভাপ নিচ্ছি। এত বেশি ঠান্ডা লেগে গিয়েছে হঠাৎ করে যে আমি মানে মাথা তুলে দাঁড়াতে পারছি না। হঠাৎ করে মাইগ্রেনেরও একটা সমস্যা মতো লাগছে আর কি। যদিও মাইগ্রেন আমার নেই, এত মাথা ব্যথা নাক শিরশির করছে। তো শেষমেশ হাজব্যান্ড বলল না একটুখানি ভাপ নাও, তা না হলে কাজ করতে হবে না তোমাকে, জল টল দিয়ে হাত ভেজাচ্ছ। তো সকাল থেকে উঠে থালা বাসন মাজতে হয়েছে বা রান্নাবান্নাতে এত সময় যায় না, 2-2.5 ঘন্টা প্রায় জলের মধ্যেই থাকতে হয় আর কি। সেই কারণে খুব কষ্ট হচ্ছিল। তো একটু ভাপ টাপ নিয়ে তারপরে এই যে আবার কাজে লেগে পড়েছি। সকালবেলা আমি তো ঘুম থেকে উঠে পড়েছিলাম, তবে ওর বাবা আর মেয়ে একটু দেরি করে উঠেছিল বলে বিছানাটা গোছানো হয়নি। এদিকে বিছানা গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে মায়েরা আমরা সব কিছুই বুঝি, তারপরেও না মাঝে মধ্যে বাচ্চার ওপরে রাগ হয়ে যায় আর কি। এটা আমরা বুঝি যে বাচ্চারা যদি ভালোভাবে কথা বলে তাহলে এটা ওদের ব্রেন ডেভেলপমেন্ট হয়। কিন্তু মাঝে মধ্যে ওরা এত বেশি কথা বলে ফেলে যে আমরাই ওর উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে যাই। তাও চেষ্টা করি জানেন নিজেকে যতটা সম্ভব সামলে মেয়েকে ভালোভাবে বড় করে তোলা যায়। মাঝে মধ্যে তো হয়ে ওঠে না, মাঝে মধ্যে নিজেও ক্লান্ত হয়ে পড়ি। আমিও তো দিনের শেষে একটা মানুষ না, মাঝে মধ্যে আমিও ক্লান্ত হয়ে পড়ি। তার পর মুহূর্তেও নিজেকে বোঝাই যে না, বাচ্চাটার আমি বা ওর বাবা ছাড়া এখানটায় কে রয়েছে, আমাদের সাথে কথা বলবে না, কার সাথে বলবে বলুন। তো যাই হোক, ওদিকে ওদের খাবার দাবারটা বানিয়ে না আমার একটু ইচ্ছে হলো মাশরুম স্যান্ডউইচ খেতে। কারণ ওই ঠান্ডা লাগার মুখে না ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না। তো এখানটায় আমি মাশরুম স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। এবারে 25শে ডিসেম্বরের দিন আমার বোন
সিক্রেট সান্তা হয়ে আমাদেরকে ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস পাঠিয়েছিল, বেশ কয়েকটা জিনিস। তো তখন আর ভিডিও করা হয়নি, তবে তার মধ্যে এই সমস্ত জিনিসগুলো ছিল। বাটার দিয়েছিল, চিজ দিয়েছিল, মাশরুম দিয়েছিল, ব্রেডও দিয়েছিল। মানে যা যা আজকে বানাচ্ছি সবই ওর দেওয়া জিনিস দিয়ে বানাচ্ছি। আমার মেয়ের জন্য অনেক কিছু জিনিসপত্র পাঠিয়েছিল। তো এখানে মাশরুম স্যান্ডউইচটা আমি খুবই সিম্পলভাবে বানালাম। মাশরুমগুলোকে কেটে নিয়েছি, তারপরে একটু বাটার দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তারপরে মাশরুম তুলে দিয়েছি, একটুখানি আটা দিয়েছি, তারপরে একটু ব্ল্যাক পেপার দিয়েছি, আমচুর পাউডার মানে চাট মশলা, আর অল্প একটুখানি দিয়েছিলাম ওর মধ্যে আমি সল্ট। সব কিছু দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি দুধ দিয়ে দিয়েছিলাম, দুধের পরে একটুখানি চিজ দিয়ে দিয়েছিলাম। তো এটা করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, চিজটা কিন্তু না সবসময় লাস্টের দিকে দেবেন, যখন দুধটা একদম শুকিয়ে যাবে। তো আমি কি করেছিলাম বলুন তো, দুধটা থাকতে থাকতে মানে দুধটা শুকিয়ে যায়নি, তারপরে আমি চিজ দিয়ে দিয়েছিলাম, সে কারণে একটু ফেটে ফেটে গিয়েছিল। আমি এর আগেও মাশরুম স্যান্ডউইচ বানিয়েছি, তখন কিন্তু এর থেকে বেটার হয়েছিল। তো আজকে দেখলাম একটু ফেটে ফেটে গিয়েছে, পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আমার ভুলটা কোথায় হয়েছে। দুধটা মানে পাতলা ছিল, তার মধ্যেই আমি চিজ দিয়ে দিয়েছিলাম বলে এরকম একটা টেক্সচার চলে এসেছিলো, নাহলে আরও ভালো টেক্সচার আসে। তারপরে ব্রেডের মধ্যে দিয়ে সেটাকে গরম গরম খেয়ে নেবেন, খুবই টেস্টি হয় খেতে। আর এদিকে দেখুন আমি বানাচ্ছি একটু হট চকলেট। এটার কথাই আমার মেয়ে বলছিল ফোনে দেখে যে মা আমি হট চকলেট খাবো। আর শীতের সময় কিন্তু হট চকলেট খেতে বেশ ভালো লাগে। ইচ্ছে তো ছিল আমি দুপুরবেলা বানাবো, তবে আমার এখন খেতে ইচ্ছে হলো বলে আমি বললাম যে না, সবাইকে খেতে হবে আজকে আমার সাথে দুপুরবেলা। তো ভাত খাওয়ার পরে সবাই মিলে এখন হট চকলেট খাওয়া হবে। তো এখানটায় আমি দুধ গরম করে নিয়েছি, গরম দুধের মধ্যে আমি একটুখানি কোকোয়া পাউডার দিয়েছি, মানে দুধটাকে আলাদাভাবে বের করে কোকোয়া পাউডার মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে তারপরে আবার দুধটাকে বের করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি আর চকলেট দিয়ে দিয়েছি আর কি। তারপরে ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে আমি সার্ভ করে দিলাম। ওপর থেকে একটুখানি চকলেট আবার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আর এই হট চকলেট বানানোর সময় না একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দুধটাকে বেশিক্ষণ ফোটানো যাবে না, মানে গরম অবস্থাতেই সব কিছু করতে হবে। দুধ ফুটিয়ে নিলে হট চকলেটের টেস্ট অনেকটাই খারাপ হয়ে যায়। তো দুধটা একদম লো ফ্লেমে রেখে তারপরে সেটার মধ্যে সব কিছু জিনিস মেশাতে হবে আর ধীরে ধীরে জিনিসটাকে করতে হবে আর কি। আর এই যে তারপরে খাওয়ার দাওয়া শেষ করে এদিকে একটু এনার্জি নিয়ে আজকে বসেছি গাজরের হালুয়া বানাতে। আগের দিন গাজরের হালুয়া বানিয়েছিলাম, আমরা নিজেরা খেয়েছিলাম, কারণ ওর মধ্যে যে জিনিসগুলো গিয়েছিল না ওটা মানে ঠাকুরকে দেওয়ার মতো ছিল না। তো খুব খারাপ লাগছিল যে ঠাকুরকে দিলাম না, খেয়ে নিলাম। তো এই জন্য ভেবেছি যে না, পরের দিন আমি ভালোভাবে ঠাকুরের জন্য গাজরের হালুয়া বানাবো। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর এখানটায় আমি গাজরের হালুয়াটা বানিয়ে নিচ্ছি আর কি। গাজরটাকে আগে কেটে রেখে দিয়েছিলাম, তারপরে এখানটায় ঘি নিয়েছি, ঘিয়ের মধ্যে একটু এলাচ দিয়েছি, তারপরে গাজরটা তুলে দিয়েছি। আমি না গাজরের হালুয়া এই সিজনে খুব তাড়াতাড়ি বানাচ্ছি আর কি। মোটামুটি এই নিয়ে আমার প্রায় 6-7 বার মতো হালুয়া বানানো হয়ে গেল। খুব তাড়াতাড়ি বানাচ্ছি বলে একটা কনফিডেন্সও চলে এসেছে যে গাজরের হালুয়াটা বানাতে সময় লাগছে না, চটজলদি মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো প্রথমে আমি কি করি বলুন তো, হাই ফ্লেমে একদম গাজরটাকে ভেজে নিই, তারপরে ফ্লেমটাকে একদম কমিয়ে দিই, তারপরে এর মধ্যে দুধ দিয়ে দিই। তারপরে কিন্তু অল্প একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে। গুঁড়ো দুধ দিলে কিন্তু একদম মানে খোয়া খোয়া মতো টেস্ট আসে। আপনারা যদি খোয়া বা মাওয়া কোথাও পান সেটাও দিতে পারেন। আর গাজরের হালুয়ার মধ্যে দুধটা কিন্তু কম দেওয়ার চেষ্টা করবেন, মানে ধরুন আমি প্রায় 3 খানা গাজর নিয়েছি আর তার মধ্যে প্রায় 500 মতো দুধ দিয়েছি আর কি। তারপরে এটাকে আমি ভালোভাবে হাই ফ্লেমে আবার ফুটিয়ে নেব। আর এদিকে আমি সাথে সাথে রুটিগুলোও করে নিলাম। আর এই যে আগের দিন শ্বশুরবাড়ি থেকে ঘি এসেছিলো সেটা মিশিয়ে নিচ্ছি। আর ঘিটা এত বেশি ভালো না, এত প্রিমিয়াম টাইপের ঘিটা, একদম বাড়িতে বানানো তো, টেস্টও খুব সুন্দর, খুব দানাদার ঘিটা আর কি। মানে এটাকে ইউজ করতেও ইচ্ছে করছে না এমন অবস্থা। তাও মেয়ে আর ওর বাবার জন্য আমি প্রত্যেকদিনই ঘিটা দেওয়ার চেষ্টা করছি। আগের দিনের ভিডিওতে আপনাদের সবার খুব সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। শাইনিং হীরা আর বিউটিস মেকওভার লাইফস্টাইল, জয়ীর পরিবার আইডি থেকে দিদি ভাই, ঘরে বাইরে উইথ সুদীপা। তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর এই সময় আমার পাশে থাকার জন্য। আর এই তো কথা বলতে বলতে এদিকে আমার হালুয়াতে দুধটা একদম মানে কমে এসেছে, তারপরেই আমি চিনিটা দিয়েছি আর শেষে কিন্তু আমি 1 চামচ ঘি দিলাম আবার। আর এই তো হালুয়াটা একদম রেডি হয়ে গিয়েছে। তার সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।